তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে বিফলে যাবে গণ অভ্যুত্থান, মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, জানালেন সিইসি। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে ইতিবাচক বলছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গুম খুনের ঘটনা নিউক্লিয়াস শেখ হাসিনা ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন। ওবায়দুল কাদের দেশে লুকিয়ে ছিলেন কিনা জানা নেই সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। হাসিনা, রেহানা সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু। সাবেক মন্ত্রী নওফেল ও ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রথম ধাপ পার হলো। সেই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫ম সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হয়। শুধু তাই নয়, অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের ৫ম সংশোধনীতে ৫৪টি সংশোধনী আনা হয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জ হয় সংবিধানের ৫ম সংশোধনী। ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তির করা রিটের পরদিন এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। রিটে ৫ম সংশোধনী বাতিলের আবেদন জানানো হয়। ৫ম সংশোধনীর রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তাদের আইনজীবীরাও হাইকোর্টে ৫ম সংশোধনী পুরোপুরি বাতিলের পক্ষে মত তুলে ধরেন। এভাবে ২৩ দিন শুনানির পর মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। বেলা ১১টার কিছু আগে রায়ের মূল অংশ পড়া শুরু করেন বিচারপতি ফারা মাহবুব। রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতে সন্তুষ্টির কথা জানান রিটকারীরা। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো। আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। বিএনপির আইনজীবীরা জানান, ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। তারা 15th অ্যামেন্ডমেন্ট করে
তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন, যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৫ম সংশোধনী দেশের আইনের শাসন ও গণতন্ত্রের পরিপন্থী ছিল। ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। ৫ম সংশোধনী আংশিক বাতিল হলেও এখনই নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয়, কারণ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে। আপিল বিভাগের এই রায় শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ইভিএমে নয় অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টা বা সরকার যখন চাইবে তখনই ভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণেই ছিল নির্বাচনের ইঙ্গিত। এবার সিইসি এএমএম নাসির উদ্দিন জানালেন, সরকার প্রধানের ঘোষণার পরই প্রস্তুতি শুরু করেছে কমিশন। বলেন, সরকার যখনই চাইবে তখনই নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি। সিইসি বলেন, ভোট গ্রহণের জন্য ইভিএম নয়, ব্যবহৃত হবে ব্যালট পেপার। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে সিইসি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, নানাবিধ বক্তব্য আসছে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে, তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করা যাবে না। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়, আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা, তবে আরও স্পষ্ট রোডম্যাপের কথা বলছে জামায়াতে ইসলামী। বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত মানুষের ত্যাগের পর যেনতেনভাবে নির্বাচন নয়, ভোটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারেও জোর দেন তিনি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, প্রাণ দিলেন প্রায় 1000 শিশু, ছাত্র ও জনতা। জাতির এই সংকটকালে রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক আসরে। সোমবার প্রধান উপদেষ্টা জানালেন, ভোট হবে 1 থেকে 1.5 বছর পর। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে। এরই মধ্যে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা। কি ভাবছেন রাজপথে থাকা বাকিরা? 4 মাসের উপর সময় পার হয়ে গেল, এখন দেখছি যে সরকার ঠিক ওরকম করে প্রশাসন সহ সার্বিক বিষয় গুছিয়ে উঠতে পারছে না। তো বিলম্ব করা আবার ভালো নয়, যেহেতু অনির্বাচিত সরকার, সেই হিসেবে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোডম্যাপ হলে একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকবে, লক্ষ্যমাত্রা থাকবে, টার্গেট থাকবে, সেই টার্গেটে সরকার কাজ করবে। একটা অস্পষ্ট বক্তব্যের কারণে এটা কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয় নাই যে নির্বাচন আসলে কোন সময় হচ্ছে। শুধুমাত্র কেয়ারটেকার সরকার ফিরে আসলেই যদি অন্যান্য বিষয়ে পরিবর্তন না হয়, তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রশ্ন আসছে যে সংঘাত, লড়াই ও রক্তের বিনিময়ে রাষ্ট্র মেরামতের সুযোগ পেল বাংলাদেশ, তা হচ্ছে কি? নাকি কাগজে গণতন্ত্রের মোড়কে কেবল ব্যালটেই সীমাবদ্ধ থাকবে জনগণের অধিকার?
প্রথমত যে সংবিধানের কিছু অসঙ্গতি আছে, তারপরে আপনি আমাদের প্রধানমন্ত্রী পদের এক ধরনের একনায়কত্ব আছে, রাষ্ট্রপতির নাম সর্বস্ব হয়ে আছে, তারপরে প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপার আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারগুলো আলোচনায় আসছে। তো এগুলো মৌলিকভাবে যেন নির্দেশনার মধ্যে চলে আসে এবং এই নির্দেশনাগুলো যেন পরবর্তী ক্ষমতায় আসা সরকারগুলো বাস্তবায়ন করতে বাধ্য হয়, সেই ব্যবস্থা করাটাই হলো এই সরকারের মূল কাজ। বহু মতের বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠা করা কঠিন, তবে বৈষম্য বিরোধী চেতনায় রাজনীতিবিদদের আরও সক্রিয় ভূমিকা দেখতে চান কেউ কেউ। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে সেকুলার চাই, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখবো, একজন বলবে রাখবে না। এবং ডক্টর ইউনূসকে যখন বলেছেন তখন বলছে যে আমি তো আর চাপিয়ে দেবো না, সমন্বয় করবো অথবা ঐক্যমতের ভিত্তিতে করবো, এবং তাই করতেও হবে তাকে। কিন্তু ঐক্যমত যদি না হয় আমি কী করবো, তো ভোট দিয়ে চলে যাবো। ওই জায়গাটা ওই রকমই আছে আমি মনে করি। সব কিছুকে সংস্কার করার মাধ্যমে দেশকে একটি লাইনে আনতে হলে একটু সময়ের প্রয়োজন। আমরা মনে করি যে 4 মাস বা 4 মাসের বেশি সময় গভর্নমেন্ট যতটুকু অগ্রসর হয়েছে তা সন্তোষজনক বলতে হবে। বিপ্লবী চেতনায় নতুন সরকার এলেও সংবিধান বিদ্যমান, সংস্কার বাস্তবায়নে পরবর্তী সরকার যেন বাধ্য হয় তেমন কিছু করার পরামর্শ এই শিক্ষকের। অধ্যাদেশ শুধু হবে না, আপনাকে গণভোটে যেতে হবে। তারপরে গণভোটও যে পরিবর্তনের সম্মুখীন হয় না তা না, আপনি সব কিছুই পরিবর্তন করা যেতে পারে। এর জন্য সেই কালচার তৈরি করতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন মাহবুবুর রহমান। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলের কেউ যদি ভাবেন খুব সহজে এবারে নির্বাচন পার হবেন সেটি ভুল। 31 দফা নিয়ে 3 জেলায় কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, তাই সতর্ক থাকতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা শুরু হয় সকালে। ঢাকা বিভাগের 3 জেলার প্রতিনিধিরা এতে যোগ দেন। দিনব্যাপী আলোচনায় নানা মতামত উঠে আসে 31 দফা বাস্তবায়ন আর সেটা জনগণের কাছে পৌঁছানো নিয়ে। কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলার নির্বাচিত কয়েকজন নেতার প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সমমনা দলের মতামতের প্রতিফলন এই 31 দফা। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে আন্দোলন ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি এখন দেশের বেশিরভাগ মানুষের পছন্দের দল দাবি করে তারেক রহমান বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে, প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন চায়, সেটাতে লুকোছাপার কিছু নেই, তবে আগামী নির্বাচন সহজ হবে না। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে নেতাদের মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশ্যই আমাদেরকে করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ। স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট তারিখ নির্ভর করবে সংস্কারের উপর। 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, যারা হত্যাযজ্ঞ ও গুমের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার হবে। রাজনীতি নেতা কিংবা নিরাপত্তা সংস্থার সদস্য যেই হোক, তাদের বিচার হবেই। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের আদৌ 3 মাস দেশে ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে। D8 সম্মেলনে যোগ দিতে রাত 1টায় মিশরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়বেন বলেও জানান তিনি। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে।
16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ফেসবুক পোস্টের ব্যাপারে দিল্লিকে ঢাকার বক্তব্য জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, থাইল্যান্ডে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে। উপদেষ্টা আরেক প্রশ্নের জবাবে বলেন, আইন উপদেষ্টা যে প্রতিক্রিয়া দিয়েছে এটি ওনার মত। থাইল্যান্ডে মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন তারা বলে জানান তারা। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্ট মার্টিন আসা যাওয়ার পথ বদল হচ্ছে, এটা সাময়িক, পরে ঠিক হয়ে যাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। D8 সামিটে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলাপ হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলব। D8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রধানত দেবো। তাতে কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইডলাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পৃথক মামলায় মঙ্গলবার ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 45 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করে প্রসিকিউশন টিম, যা আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয় 18 ফেব্রুয়ারি। প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে হওয়া সব গুম খুনের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 60,000 কোটি টাকার অনিয়মও রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির তথ্য উঠে আসছে। এসব অনিয়মের সাথে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপের নামও আসছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ, তার স্ত্রী ও ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া পদোন্নতির বিপক্ষে জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন। এক্ষেত্রে পরীক্ষার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। পরীক্ষায় 70 নাম্বার না পেলে পদোন্নতি হবে না। কমিশন নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক মানদণ্ড বিবেচনা না করারও পক্ষে। পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠকে কমিশন প্রধান এবং সিনিয়র সচিব এসব প্রস্তাবের কথা বলেন। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা হবে। এছাড়া ক্যাডারের পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার না রাখার সুপারিশ করা হবে, এমনটাও জানান তিনি। বলেন, 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবে কমিশন। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, নানা জনকল্যাণকর বিপ্লবী সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ সময় ঘুষের দরজা বন্ধ করার আহ্বান জানান মোখলেসুর রহমান। সবচেয়ে সর্বশেষ আপনারা আপডেটেড যে তথ্যগুলো ডিসেমিনেট করেন বিভিন্ন মিডিয়াতে, আপনাদের কাছেও আমরা শুনতেছি। আর দরকার লিখিত অনুভব আরো কিছু সময় আছে, সব জায়গায় আপনার পিন পতন পজিটিভ, যাতে জনমুখী যেটাকে বলে, জনকল্যাণমুখী যেটাকে বলে, সেই ধরনের সুপারিশ আমরা দিচ্ছি, দিব। ক্যাবিনেটের এটা টিল ইট ইজ অ্যাপ্রুভড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এখন যেমন চিফ অ্যাডভাইজার অ্যাপ্রুভ করবেন, ওইটা অ্যাপ্রুভেল না হওয়া পর্যন্ত ক্যাবিনেট ডিভিশন ইজ নট, it does not have the power to disclose anything. রাজধানী কাপ্তানবাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিরসনের জন্য 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন ও ছাত্র জনতার সহযোগিতায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আচ্ছা, আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। এবং এটা মূল সড়ক থেকে ফুটপাথ পর্যন্ত নাকি? এটি হচ্ছে যে জনপথের চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্য পরিচালনা করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এখানকার যে বাজার কমিটির যিনি সভাপতি জি বলছিলেন যে দুজন ইজারাদার আছে, জুম্মন এবং আরেকজন ইজারাদার, এই দুজন ইজারাদারের কাছে তারা টাকা জমা দেন এবং সেই টাকাটা সিটি কর্পোরেশনের কাছে যায় পার ডে 1,16,000। আচ্ছা, এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামটা মনে নাই। আচ্ছা, এই এখানকার ব্যবসায়ী একজন ইজারাদার কে আছেন আমার ইজারাদার ঠিক কে আছেন এটা আমার নাম বলতে পারছি না। তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভার নিচে 2টি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে মানে মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে। যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। ঠিক আছে ভাই, আপনার নাম আর ভাই আপনার নাম? এবার ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হলো সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম। সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এর মাধ্যমে দুর্বল শিক্ষার্থীরাও ভালো প্রতিষ্ঠানের পড়াশোনার সুযোগ পাবে, শিক্ষাক্ষেত্রে কমবে বৈষম্য। তবে কারিগরি ও সার্ভার জটিলতা এই ফলাফল জানতে বেগ পাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকরা। সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজিটাল লটারি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম বলেন, মানসম্মত বিদ্যালয়ে বাচ্চাদের ভর্তি করতে চায় অভিভাবকরা, ফলে দেখা দেয় প্রতিযোগিতা। মাওসি অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, আগামী শিক্ষা বছর থেকে সারা দেশে একই ধরনের টিউশন ফি নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা পরিবর্তন, কারণ শিক্ষা ব্যবস্থায় যে কোনো পরিবর্তন দীর্ঘমেয়াদী হইতে হবে। অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং সেই বাচ্চাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও AIUB এর সীমান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, 1-2জনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনও নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ার করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা। বিগত 12 এবং 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল। বন্ধুগণ, এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা রাজপথ ছাড়বো না, আমরা অতি দ্রুত বিচার চাই। ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তারা মিছিল মিটিং করছে, প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেন্ট্রাল স্টুডেন্ট অব ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্যানারে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার, ভারতের সাথে একপাক্ষিক চুক্তি বাতিল, সামরিক বাহিনী সহ সকল জায়গা থেকে দালালদের বিতাড়িত করার দাবি জানান তারা। বক্তারা বলেন, সীমান্ত হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধে বর্তমান সরকারকে গুরুত্ব দিতে হবে। পিলখানা হত্যার বিচার দাবি করে তারা বলেন, এই হত্যার বিচার না হলে এই দেশ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাবে না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তারা। বলেন, সমন্বয়কদের উপর হামলা হলে সাথে সাথেই প্রতিবাদ জানানো হয়, অথচ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার শিকার হলেও তারা কোনো প্রতিবাদ করে না। এমন দ্বিচারিতা থেকে সমন্বয়ক ও সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। প্রতিবেদনসুলভ লেনদেন পরিবর্তে ভারতের সাথে হাসিনা রেজিম যেই সব ধরনের একপাক্ষিক ডিল করেছিল সেগুলো যেন খুবই ভালোভাবে নস্যাৎ করা হয় এবং সেগুলোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাইভেট ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও তাদের থেকে কোনো ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে নাই। নরসিংদীতে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 3 জন।
পুলিশ জানায় মঙ্গলবার রাত ৮টার দিকে পাঁচতোনা এলাকায় লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। চলে দুপক্ষের গোলাগুলি আর ধাওয়া পাল্টা ধাওয়া। অবরোধ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১ ঘন্টার পর স্বাভাবিক হয় চলাচল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরদার আছে নিরাপত্তা। চাঁদপুরের হাঁচিগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় বিজয় দিবস উপলক্ষে বিকালে শোভাযাত্রা বের করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এ সময় তাদের বাধা প্রদান করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তারা উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী, যে গুজরাটে মুসলমানদের রক্ত মারিয়ে ক্ষমতা এসেছে। এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে নীলফামারীর সৈয়দপুর 5 স্টার মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা সংবিধান কোনো দলের বা কোনো পরিবারের নয়। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার মতাদর্শে বিরোধিতা করলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। রাজধানী মিরপুরে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিরপুরে 11 নম্বরের সেতারা কনভেনশন সেন্টারে এই সভা করে পল্লবী থানা। এতে অংশ নেন পল্লবী থানা এলাকার শতাধিক নাগরিক প্রতিনিধি। এলাকার বিদ্যমান নানা সমস্যা ও তার সমাধান সহ বিভিন্ন পরামর্শ উঠে আসে এই মতবিনিময় সভায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং, ফুটপাত দখল এগুলো নগরীর সব এলাকার সমস্যা। এগুলো সমাধানে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে এ ব্যাপারে নাগরিক প্রতিনিধিদের সহযোগিতাও চান পুলিশের এই অতিরিক্ত কমিশনার। কোনো ট্রাফিক পুলিশ অনিয়ম করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কিশোর গ্যাং তো এই সমাজ ব্যবস্থা, এরা খুবই বাচ্চা ছেলে, 15 থেকে 17-18 এর বেশি না। ওরা প্রথমে আমরা কেউ না কেউ ওদেরকে প্রশ্রয় দিয়েছি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। মাদক ব্যবসার ইনফরমার হিসেবে তাদেরকে নিয়েছে। তো এই কিশোর গ্যাংয়ের যে তালিকাটা যদি আপনাদের কাছে থেকে দেয়, আপনারা কিন্তু ইমানের সহিত এই দায়িত্বটা পালন করবেন। যদি আপনার এলাকায় কোনো কিশোর গ্যাং থাকে, পুলিশকে তথ্য দেন, পুলিশ ব্যবস্থা নেবে। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 332 বোতল মদ ও 190 পিস ইয়াবা জব্দ করেছে জামালপুর 35 বিজিবি। সদর ইউনিয়নের নওদাপাড়া ও ইজলামারী সীমান্তের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় বিজিবি। এ সময় রৌমারী ও ইজলামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা প্রায় 6,18,000 টাকা মূল্যের মাদক জব্দ করেন। জামালপুর 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসানুর রহমান বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান, পাচার রোধ এবং সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি। চোরা কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্ণিল আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শিক্ষার্থীরা কৃষক ও জেলেদের সাজে শোভাযাত্রায় অংশ নেয়। পরে সার্কিট হাউসে ফিরে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্যবিজ্ঞান, প্রাণী সম্পদ ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থীবৃন্দ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন রঙিন ফেস্টুন নিয়ে নেচে গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েমউদ্দিন আহমদ, জেলা পুলিশ সুপার রেজাউল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হাওর অঞ্চলের কৃষির উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রাখবে বলে আশা করেন উপাচার্য।
বগুড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার। গাবতলী উপজেলা নেপালতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের আর্থিক সহযোগিতায় 100 মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি দেওয়া হয়েছে। সেই সাথে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবার সহ 10টি অসহায় পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করে সংস্থাটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের বাংলাদেশ পরিচালক আব্দুল মালেক সরকার। এছাড়া পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান ও গ্লোবাল ফ্যামিলি মুভমেন্টের সাবেক সভাপতি ইউ সুং জু বক্তব্য দেন। ঢাকায় আসছেন উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। 21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন এই তারকা। শুধু তাই নয়, কনসার্টে সম্পূর্ণ বিনা পরিশ্রমিকে গাইবেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতেই এই আয়োজন। কনসার্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম গেট সেট রকে শুরু হয়েছে টিকিট বিক্রি। শিক্ষার্থীদের জন্য মূল্য ছাড় দিয়েছে আয়োজকরা। ইকোস অফ রেভলিউশন শিরোনামে স্পিরিটস অফ জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কনসার্টের দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল ফ্রি, তবে এই সুবিধা পাবেন না মোটরসাইকেল চালকরা। বর্ণিল আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শিক্ষার্থীরা কৃষক ও জেলেদের সাজে শোভাযাত্রায় অংশ নেন। পরে সার্কিট হাউসে ফিরে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্যবিজ্ঞান, প্রাণী সম্পদ ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থীবৃন্দ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন রঙিন ফেস্টুন নিয়ে নেচে গেছে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। ঢাকায় উদযাপিত হলো কাতারের জাতীয় দিবস। সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। কাতারের জাতীয় দিবস ও দেশটির মহান স্থপতি আমির শেখ জসিম বিন মোহাম্মদ বিন সানির স্মরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। কাতারের রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল কাহতানি বলেন, গত এপ্রিলে কাতারের আমির মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের মাধ্যমে দু দেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এছাড়া বাংলাদেশ ও কাতারের মধ্যে সফল কূটনৈতিক সম্পর্কের 50 বছরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় গভীর সম্পর্কের গৌরবময় অভিযাত্রার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জার্মানির ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করেছে জার্মান বিএনপি শাখা। সোমবার বার্লিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জার্মান বিএনপির যুব স্বেচ্ছাসেবক দল সহ আরও কয়েকটি অঙ্গ সংগঠন। সমাবেশে নেতৃত্ব দেন আকুল মিয়া। এ সময় বক্তব্য প্রদান করেন আব্দুল গনি সরকার, কাজী রেজাউল হক সাইদ, মোস্তাক মান্নার, মোহাম্মদ জসিম শিকদার সহ সংগঠনের বহু নেতা কর্মী। বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে অস্থিতিশীল করতে ভারত এমন নোংরা ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা। সভায় আরও বক্তব্য রাখেন বাবুল ব্যাপারী, আব্দুল কাদের, নিজাম দোকানদার, গিয়াস উদ্দিন সহ যুব ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা ও বহু প্রবাসী বাংলাদেশি। ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ড করে মিথ্যে ফেক নিউজ করে বাংলাদেশের মধ্যে হিন্দু মধ্য খ্রিস্টানের ভিতরে একটি দাঙ্গা লাগার চেষ্টা করতেছে, আমরা তার তীব্র নিন্দা করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারত আগরতলায় উপ হাই কমিশনের উপরে যে নেক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা বার্লিন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইন্ডিয়ান এম্বাসির সামনে এসেছি। ভারত বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ শ্রদ্ধা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুয়েতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে করা হয় এই আয়োজন। সোমবার দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিবসের শুরু হয়। অনুষ্ঠানের সূচনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন রাকিবুল করিম চৌধুরী, আবুল হোসেন, আব্দুল লতিফ ফকির। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল আক্তার, লুৎফর রহমান, আবু বকর সিদ্দিক সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাণী পাঠ শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা শেষ করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। লেবাননে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবস পালন করে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়। যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই দিবস উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো
সকল শহীদদের। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠের পর যুদ্ধের উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সভা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দেশটির বাহরাইন সানাত বিএনপি শাখার উদ্যোগে করা হয় এই আয়োজন। রোববার বাহরাইনের টুবলি শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সভাটি। মোহাম্মদ বিল্লাল হোসেন ও শহীদুল ইসলাম সরকারের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল মাহমুদ প্রিন্স। প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম। সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাহাঙ্গীর আলম। এছাড়া গেস্ট অব অনার হিসেবে সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন, মোহাম্মদ সোহেল আহমেদ, মিজানুর রহমান ও আব্দুল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসডি আবুল হাশেম, আকবর আলী, আব্দুল লতিফ, হাবিবুর রহমান, বুলবুল সহ আরও অনেকে। সভা শেষে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। আমি সানাত বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সানাত বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। আমরা এই জন্য সানাত শাখা বিএনপিকে আমাদের বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চীনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিএনপির বৃহত্তর চীন শাখা। সোমবার চীনের গুয়াংডং প্রদেশের একটি হোটেলে বিজয় দিবসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, জাহিদ হোসাইন, মোহাম্মদ শেখাওয়াত, মাসুদ আহমেদ, শেখ মাহমুদ রশিদ সহ আরও অনেকে। দিবসটি উদযাপন করতে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অভিনব আয়োজন করেছে ইউরোপের দেশ পোল্যান্ড। আস্ত এক সেতুকে আলোকিত করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে। পোল্যান্ডের ভিস্তুলা নদীর উপর নির্মিত সেতুটি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে রাজধানী ওয়ারশো সিটি কর্পোরেশন ও ডিপার্টমেন্ট অফ সিটি অ্যান্ড রোড অথরিটির যৌথ উদ্যোগে সেতুটিকে সাজানো হয় লাল সবুজ পতাকার আলোকসজ্জায়, যা দেখতে ভিড় করে পোল্যান্ডে বসবাসরত বহু প্রবাসী ও স্থানীয়রা। সেতুটি পরিদর্শন করেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও। ওমানে উদযাপিত হয়েছে বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপের 24 বছর পূর্তি উৎসব। রোববার প্রতিষ্ঠানটির কার্যালয়ে উপলক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিইও আবদুল্লাহ আল জাবের। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ উল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আবু তৈয়ব নাদিম, নূর নবী, আবু সাইদ সহ অন্যান্যরা। রাজধানী মাস্কাট ছাড়াও ওমানের বিভিন্ন স্থানে 16টি শাখা আল বারাকা গ্রুপের। আমরা আল বারাকা গ্রুপ সামনে আরো ভালো করব। এখন প্রবাসীরা এটা নিজেদের প্রতিষ্ঠান মনে করবে এবং আমরা সবসময় প্রবাসীদের জন্য আছি এবং তাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। সামনে আল বারাকা গ্রুপ আরো এগিয়ে যাবে এবং আরো শাখা প্রশাখা আরো বাড়বে এই কামনা করতেছি। 7.3 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতু। মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে 37 কিলোমিটার দূরত্বে ভূমিকম্পটির উৎপত্তি স্থল। কেন্দ্রস্থল থেকে 200 কিলোমিটার দূরেও ভূমিকম্প অনুভূত হয় কম্পন। শক হয়ে ধ্বংস হয় শহরটির বহু স্থাপনা। শহরটির অনেকেই চাপা পড়েন ধ্বংসস্তূপে। চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে জারি করা হয় সুনামি সতর্কতাও। কয়েকটি টেকটনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ফিজি, টোঙ্গা, ভানুয়াতুর মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক।